এইবার জাতীয় পর্যায়ে ১৩৫তম লালন তিরোধান দিবস, যেটা তার মৃত্যুদিন বলি আমরা, এটা পালিত হয়েছে। লালনের যেহেতু জন্মদিন আমরা জানি না, সুতরাং সাধুরা ওনার মৃত্যুর পর, মানে ওরা তো বলে যে আড়াল হয়েছে চোখের, তিরোধান দিবস যেটা বলি, ওনার পরে থেকে এই সাধু সঙ্গটা করে ওনার ভক্ত অনুসারীরা। তো এতদিন পর্যন্ত এটা স্থানীয় পর্যায়ে উদযাপন হতো। এটার দুইটা অংশ, একটা হচ্ছে সাধুরা লালনের যে ধাম বা আখড়া যেটা বলি আমরা, সেইখানে ভিতরে সাধুরা তাদের মতো করে একটা সাধুসঙ্গ করে, আর আখড়ার বাইরে লালনের যে মাঠ বলে মঞ্চ, লালনের মঞ্চ যেটা বলে, সেইটা সরকারিভাবে ওইখানে গান হয়তো 3 দিন 4 দিন, কোনো কোনো বছর 5 দিনে হয়েছে। তো বেসিক্যালি ওই সরকারি উদ্যোগ মানে বলতে গানটাই বেসিক্যালি সরকারি উদ্যোগ হয়, আর সাধুদের জন্য 4 বেলার ওই যে তাদের যে অধিবাস অনুযায়ী খাবার দেওয়া হতো, এটা ডিসি অফিস দিত বেসিক্যালি। হ্যাঁ, তো এইবার এটা সংস্কৃতি মন্ত্রণালয় নিজে পুরাটা, বিশেষ করে প্রথম দিন দায়িত্বে ছিল। আর পার্থক্যের জায়গায় যদি ধরি যে এইবার লালন যেহেতু জাতীয় পর্যায়ে পালন করার কথা বলছে, সারা বাংলাদেশে শিল্পকলা একাডেমিগুলি থেকে এবং আরও অন্য অন্য প্রতিষ্ঠান থেকেও লালন নিয়ে আলোচনা হয়েছে, গান হয়েছে, হ্যাঁ, এগুলো হয়েছে। এটার সিগনিফিকেন্টটা কি জাতীয় পর্যায়ে হওয়ার, যে এর আগে আপনারা জানেন যে রবীন্দ্রনাথ এবং নজরুল, হ্যাঁ, কাজী নজরুল ইসলাম, এই দুইজনকে ক্যাটাগরিতে, হ্যাঁ, রাষ্ট্রীয়ভাবে পালন করা হতো। এই প্রথম বেসিক্যালি লালনকে ক্যাটাগরি পালন করা হচ্ছে। এটার দুইটা সিগনিফিকেন্ট, একটা হচ্ছে যে নজরুল এবং রবীন্দ্রনাথের আমাদের ধরেন ক্রিয়েটিভ মাইন্ড হিসাবে, চিন্তাশীল ব্যক্তি আকারে অনেক ভূমিকা আছে আমাদের, বিশেষ করে আধুনিক মধ্যবিত্ত যেই চিন্তা কাঠামো বা সমাজ বা ব্যক্তি তাদের মধ্যে। কিন্তু আধুনিকতাবাদী চিন্তার বাইরে যেটা আমাদের দেশি চিন্তার একটা ধারা, লালন তো সেই ধারার রিপ্রেজেন্টেটিভ। সে তো আর স্কুল কলেজে পড়ে নাই বা আধুনিক যে কলোনিয়াল এডুকেশন সেটার মধ্যে ঢুকে নাই। কিন্তু এই যে না ঢুকার পরেও এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পাওয়ার পরও এই শত শত বছর ধরে এই ফকিরি চিন্তার সাধারণ মানুষের মধ্যে ধারণ করতেছে, ফকিরা ধারণ করতেছে, চর্চা করতেছে, ওরা লালনের গান গাচ্ছে কোনো ধরনের শেল্টার ছাড়াই, এবং লাখ লাখ লোক প্রতি বছর জমায়েত হচ্ছে। তো এইটা এই প্রথম রাষ্ট্র তার প্রয়োজনেই আমি মনে করি যে সে এটাকে জাতীয় পর্যায়ে কী বলা যায় পালন করতেছে। আপনারা জানেন যে 5ই আগস্টের পরে বিশেষ করে অনেকগুলো মাজারে হামলা হচ্ছিল, যেটা খুবই দুঃখজনক। কারণ এত বড় গণঅভ্যুত্থানের পরে যেখানে সমস্ত মত পথের মানুষ একসাথে আমরা গণঅভ্যুত্থানে যুক্ত হয়েছি, সেইখানে বাংলাদেশে ভিন্ন মতের উপরে আক্রমণ না হওয়া বা সহনশীল হওয়া উচিত ছিল। কিন্তু খুবই দুঃখজনক হয়েছে যে আমরা দেখলাম গণঅভ্যুত্থানের পরে বিশেষ একটা শ্রেণী তারা এই মাজারকে তাদের বিরোধী চিন্তা বলে ওইখানে হামলা করতেছে, পোড়ায় দিচ্ছে। ইভেন কি এমন ঘটনা বাংলাদেশের হিস্ট্রিতে বা পৃথিবীর হিস্ট্রিতেও হয়তো কম হবে যে যে লাশ কবর দিয়ে ফেলছে সেই কবর থেকে লাশকে উঠায় না পুরাই ফেলছে, যেটা ইসলাম বিরোধী। ইসলামে ওটা জায়েজ নাই। আপনি দেখবেন হেফাজত ইসলাম কিন্তু এটার বিরুদ্ধে বিবৃতি দিয়েছে যে এটা ইসলামেও অনৈতিক কাজ, এটা ইসলাম বিরোধী কাজ। তো এইরকম উগ্রতা যেটা আসলে ইসলামের সাথে যুক্ত না, হ্যাঁ, এরকম কাজ হচ্ছে। তো সেই ক্ষেত্রে রাষ্ট্রের যে ভূমিকা পালন করার কথা ছিল যে এই কি বলা যায় অন্যায্য এবং ফৌজদারি অপরাধের বিরুদ্ধে রাষ্ট্র শক্তভাবে দাঁড়াবে, সেটা আমরা দেখছি পারে নাই। কারণ রাষ্ট্র বলতে তো আমরা পুলিশ এবং আরও অন্য অন্য জিনিস বুঝি, তো পুলিশ আসলে বাংলাদেশে নাই। আমি যে লালনের কাজ এবার করতে গিয়ে দেখলাম যে আমি ডিসিকে হাতে পায়ে ধরার পরও 1 সপ্তাহের মধ্যে একটা পুলিশ হাজির করতে পারি না। ডিসি বলে পুলিশ কাজ করে না, কথা শোনে না। তো মানে এটা হচ্ছে বাস্তবতা। তো সেই জায়গা থেকে সরকারিভাবে লালনকে জাতীয় পর্যায়ে পালন করার এটা একটা সিগনিফিকেন্ট, যে সরকারের অন্ততপক্ষে যদি সে তার ফোর্সের মাধ্যমে যদি এটা আটকাইতেও না পারে, কিন্তু সরকারের মনোভাবটা বা পলিসিটা বা চিন্তাটা রিফ্লেক্ট হয়েছে যে সরকার এই ধরনের চিন্তার পক্ষে। 2 নম্বর হচ্ছে যে আমাদের দিক থেকে যেটা হয়েছে যে সেটা হচ্ছে যে লালন তো একটা, আমরা যে কোরআন সাবলটান কথাটা আমার পছন্দ না, কিন্তু একটা গরিব সাধারণ যে কৃষক সমাজ, হ্যাঁ, তার যে বুদ্ধিভিত্তিক ইমাজিনেশন বা তার যে চিন্তা কাঠামো, তার একটা
কি বলা যায় মানে তারই লোক, হ্যাঁ, সেইটা একটা জাতীয় স্বীকৃতি পাওয়া মানে এতদিন পর্যন্ত কলোনিয়াল মধ্যবিত্ত যেভাবে নেগলিজেন্স আকারে দেখতে দূর এটা গাঁজাখোর বা পাগল ছাগল, এইটা আর এখন দেখতে পারবে না। লালনকে নিয়ে তার আলোচনা করতে বাধ্য হবে। যেই বিচ্ছেদটা কলোনিয়াল এডুকেশনের কারণে আমাদের হচ্ছে যে এডুকেটেড মিডল ক্লাস লালনের গান বোঝে না, ও শোনে গান আকারে মজা লাগে, কিন্তু সাধারণ মানুষ কিন্তু বোঝে, কারণ সাধারণ মানুষ ওই ভাষাটা এখনো হারায় নাই। সে সাধারণ মানুষের মধ্যে তত্ত্বের প্রতি, চিন্তার প্রতি, ভাবের প্রতি, ধর্মের প্রতি যে আকুতি আছে, মিডল ক্লাস কমপ্লিটলি যে এডুকেটেড মিডল ক্লাস, সে একটা ফেক ধর্ম পালন করে একদিকে, আরেকদিকে সে কোনো গভীরতার মধ্যে নাই। হ্যাঁ, তার চিন্তা কাঠামোটা একটা কলোনিয়াল চিন্তার যে সিল সাপোর্ট দিয়ে আটকানো, কোনোভাবে সে আন্তরিক না। সুতরাং সে ধরেন এখন হয়তো একাডেমিক কারণে বলেন, নানা কারণ বলেন, যে হয়তো আগের চেয়ে বেশি আগ্রহী হবে। এটা হয়তো আমাদের বুদ্ধিবৃত্তিক যে ইতিহাস, যেটা মধ্যবিত্তের হাত দিয়ে ধরেন লেখা হচ্ছে, হ্যাঁ, সেইখানে এটা একটা নতুন সংযোজন হবে, এটা আমি মনে করি পজিটিভ। তো এইটা একটা। আর ভিন্নতার দিক থেকে যদি আমি দেখি যে ধরেন এইবার লালনকে জাতীয় করার কারণে আন্তর্জাতিকভাবে বিখ্যাত গায়ত্রী চক্রবর্তী স্পিবাক আসছে। তো গায়ত্রী তো আপনি জানেন বাংলাদেশের পৃথিবীতে এই মুহূর্তে 2-3 জন প্রমিনেন্ট বুদ্ধিজীবীদের কথা যদি বলি, সে একজন। এইটা যেরকম গুরুত্বপূর্ণ যে গায়ত্রীর মতো এরকম এত বড় মাপের একজন বুদ্ধিজীবী আসছে লালনকে নিয়ে আলোচনা করতে। আবার গায়ত্রী কিন্তু বাঙালিও, সে বাংলাদেশের বাঙালির সাথে পশ্চিমবঙ্গ বাঙালিদের যে আমাদের একটা ভাবগত ঐক্য দরকার, এই গায়ত্রী আসার মধ্যে দিয়ে সেই ব্যাপারটাও হয়েছে। এবং গায়ত্রী আলোচনার মধ্যে সে বলতেছিল যে লালন নিয়ে যে আলোচনা করতেছে এবং সে যেখানে আসছে, সে বলতেছে যে আমাদের এই অঞ্চলের বাংলাভাষী মানুষের মধ্যে যে পরমার্থিক যে আঞ্চলিকতার যেই দরকার, খেয়াল করেন শব্দটা, পরমার্থিক আঞ্চলিকতা, শুধু আঞ্চলিকতা না, যেটার মধ্যে একটা ভাবগত ব্যাপার আছে, একটা পরম দরদ আকুতি, হ্যাঁ, এটা তো এরকম একটা ফ্রেজিং কিন্তু সে করছে। একই সাথে গায়ত্রী আরেকটা ইন্টারেস্টিং কথা বলছে, যেটা নিয়ে যদিও আমাদের এখানে কেউ আপত্তি জানাইছে, যেমন মাহফুজ আমার ফোন দিয়ে বলছে, ভাই লালনকে গায়ত্রী মহাপ্রভু বলছে কেন, এটা তো কেমন হলো? তো আসলে এরা বুঝতে পারে না যে মহাপ্রভু মানে কি, চৈতন্যকে মহাপ্রভু বলে হিন্দুরা, তো চৈতন্য কি মানে কৃষ্ণের অবতার, মানুষরূপী কৃষ্ণের অবতার। এবং চৈতন্য সারা ভারতবর্ষে বিশেষভাবে সেলিব্রেটেড, মানে এত অনেক বড় চিন্তাবিদ। তো সেই চৈতন্যের সিলসিলার একজন মেয়ে যে ব্রাহ্মণ, আবার ঠিক আছে, ধরেন পশ্চিমবঙ্গের একটা ব্রাহ্মণ সারা পৃথিবীতে সেলিব্রেটেড ইন্টেলেকচুয়াল, সে বলতেছে লালনকে মহাপ্রভু। তার মানে লালনকে সে অনেক উপরে তুলে নিল, কিন্তু মানে চৈতন্যের লেভেলে। তো এইটা কিন্তু সে সব, আমি এই কারণে মাহফুজকে বলতেছিলাম, তুমি শব্দের মধ্যে একটা আছো কেন, তুমি চিন্তাটা দেখো কি জায়গা থেকে, কি প্রেক্ষিতে সে বলতেছে, কি ডিসকোর্সটা সে হাজির করতেছে। সুতরাং গায়ত্রীর মুখ থেকে যখন সে মহাপ্রভু লালনকে বলতেছে, তার মানে বাঙালি মুসলমানের হিস্ট্রির মধ্যে, হ্যাঁ, এরকম একটা মহাপ্রভু আসতে পারে, হ্যাঁ, এটা তো বড় স্বীকৃতি। ঠিক আছে, আমি গায়ত্রীর স্বীকৃতি সাধারণ ফকিরদের জন্য হয়তো কোনো ব্যাপার না, কিন্তু আমি বলছি মিডল ক্লাস ডিসকোর্স বা ইন্টারন্যাশনাল যে ডিসকোর্সের মধ্যে লালন যেভাবে আগামী দিনে হাজির হবে, সেই কারণে এই ফ্রেজিং খুব গুরুত্বপূর্ণ। সুতরাং এইটার লালনের মেলা এবার যেরকম একটা জাতীয় পর্যায়ে হয়েছে, গায়ত্রীকে আনার মধ্যে একটা আঞ্চলিক এবং একই সাথে আন্তর্জাতিক একটা রূপ পাইছে, এটি আমার রেডি। আর আরেকটা জিনিস যেটা হয়েছে যে অন্য বছর মেলা একটু ডিসঅর্গানাইজ ছিল, মানে ধরেন জাতা রূপে মানে সাজাইতো। এইবার আমরা যেটা করছি যে সাধুদের পোশাক কি সাদা, মানে লালনপন্থী সাধুদের পোশাক কি সাদা, সাদা শুভ্রতার প্রতীক বা যে কারণেই হোক সাধুদের পোশাক, আমরা পুরা ডিজাইনের মধ্যে সাদাকে প্রধান করছি। দেখবেন আমরা স্টেজ যদি দেখেন সাদার ইয়ে ছিল, ওই যে আগে যেরকম একটু সস্তা দামি ইয়ে দিয়া কিরপাল দিয়া বাসটা যে কোনো রকমের করতো, মানুষ দেখতে পাচ্ছি দূর থেকে। এবার কিন্তু আমরা ক্যানোপি দিয়ে করছি বিশাল মাঠ, এবং আগের যে কোনো বছরের থেকে 4-5 গুণ বেশি লোক দূরে থেকে গান দেখতে পাচ্ছে। অনেক বড় বড় এলইডি দেওয়া হয়েছে, সাউন্ড সিস্টেমের জন্য ঢাকা থেকে নেওয়া হয়েছে। তারপরে 100 স্টল খুব মানে কালারফুলি সাজায় দেওয়া হয়েছে। সুতরাং ওই এক ধরনের বিশৃঙ্খল বা হজপরল যেটা হয়, যে কারণে মানুষ যাইতে কষ্ট হয়, সেগুলোকে মিনিমাইজ করার চেষ্টা করছে। যদিও এবার অন্য যে কোনো বছরের চেয়ে আরও ডবল বেশি মানে মানুষ হয়ে যাওয়ার কারণে একটু চাপাচাপি হয়েছে, কিন্তু চেষ্টা ছিল যে মানুষের হাঁটার জায়গা বেশি রাখা, দোকানপাট কমায়া রাখা,
আর ব্রুটালটাকে একটা সাদার শুভ্রতার যে থিম সাধুদের ওটার সাথে মার্চ করা, কালারটাকে লাইটকে একটা মিনিমাইজ করে ফেলা, হ্যাঁ, লাইটের উজ্জ্বল না থেকে ওই পুরো অ্যাটমসফিয়ারটা বিষয়। তো এইটা অনেকে লোকালি খুব পছন্দ করছে। সাধারণ মানুষের সাথে আমি প্রচুর কথা বলছি রিক্সায় আসতে যেতে, তারা খুবই খুশি যে এই রকম একটা লালনের মেলা, এরকম একটা মানে এর আগে ওরা কখনো কল্পনাই করতে পারে না, এবারে ওরা এটা করছে। দুইটা জিনিস, একটা হচ্ছে যে আপনারা দেখেন, আমি একটু দেখাই যে মাজার ও গণপরিসর, হ্যাঁ, এরকম একটা আমরা চিন্তার বিশেষ সংখ্যা করছি কয়দিন আগে। তো এইটা হচ্ছে চিন্তার তৃতীয় সংখ্যা ছিল। আপনি জানেন, আপনি অনেকগুলো সাক্ষীও যে 5ই আগস্টের পরে যখন মাজারে হামলা হচ্ছিল, আমরাই প্রথম প্রতিবাদ স্বরূপ রাস্তায় দাঁড়াইছি, শহীদ মিনারের প্রোগ্রাম করছি, তারপরে শাহ আলীতে প্রোগ্রাম করছি, আমরা একটা প্রোটেস্টের মধ্যে ছিলাম। একই সাথে ধরেন আমাদের মধ্যবিত্ত যেহেতু এইসব বিষয়ে উদাসীন, মাজার ব্যাপারটা কি আসলে পরিষ্কার জানে না, এবং মাজারকে থিওরাইজও করি নাই আমরা। মানে ধরেন ভক্তরা যারা আমরা আছি, এদের মধ্যে এটা নিয়ে খুব বেশি যে লেখালেখি আছে, চিন্তাশীল জায়গা থেকে এটাকে ইয়ে করছে এরকম না। অনেকে যাই আমরা, কিন্তু এটাকে থিওরাইজ করা মানে ভাষায় মেইন স্ট্রিমে নিয়ে আসা, সেই কাজটা হয় না। আমরা এটা করার চেষ্টা করছি এই মাজার ও গণপরিষদ ইয়েতে। আমরা দেখেন, লালন কিন্তু মাজার না, লালন হচ্ছে আখড়া বা ধাম, হ্যাঁ, আর মাজার হচ্ছে একটা আলাদা ডিসকোর্স। সে এইটা আমাদের সুফি ট্রেডিশনের সাথে অনেকটা কানেক্টেড। আপনি যেটা বললেন অনেকগুলো ধারা, লালনের মধ্যেও অনেকগুলো 5টা ঘর আছে আমরা জানি, এটা আমরা নদীর ভাব আকারে বলি। আবার লালনের বাইরে ধরেন চিস্তিয়া, কাদেরিয়া, তারপরে আপনার ধরেন সরোয়ারদিয়া, এরকম নানা ধরনের ধারা আছে। যেমন ধরেন মাইজ ব্যান্ডের একটা বড় ধারা, এটা কাদরিয়া ধারা বলে, হ্যাঁ, বা ধরেন আমাদের এখানে চিস্তিয়া ধারা খুব শক্তিশালী। তো এইটারই ম্যানিফেস্টেশন আমাদের মাজারগুলিতে, নানা ধরনের মাজারগুলিতে আছে। বা আবার মাজারে ধরেন 2 ধরনের চিন্তা দেখবেন আপনি মার্চ করছে বাংলাদেশে। কোনো মাজার আছে যে আপনার মজ্জব পাগলের, মজ্জব পাগল মানে যে জীবনে কোনো কথা বলতো না, বা আমরা যে অর্থে পীরদের একটা রেগুলার লাইফ দেখি না, যে উনি বয়ান করেন, মুরিদ করেন, তারপরে বক্তরা আসেন, এরকম। আর কিছু এর বাইরে বাংলাদেশে একটা শক্তিশালী ধারা আছে মজ্জব ধারা, পাগল, যে মানে পাগল ক্যাটাগরি যেটা আমরা বলি, মানে যে কোনো ধরনের হুশে থাকে না, ওই অর্থে আমরা যে অর্থে হুশ বলি, হ্যাঁ। এটা যেমন আমাদের এলাকায় একজন আছে, যেমন শাহ রাত আলী, হ্যাঁ, বা গনিশার মাজার, হ্যাঁ, যারা, বা আমার এক চাচা ছিল হাওল, হ্যাঁ, পাগল, হাওল পাগল বলতো। তো ওরা ওই অর্থে কোনো বায়াত করতো না, ঠিক আছে, বা কান্দুসা যেটা, হ্যাঁ, বায়াত করতো না, কিন্তু ওদের হাজার হাজার ভক্ত। মাইজ ব্যান্ডেতে গিয়ে আমি এটা প্রথম দেখি, হ্যাঁ, যে মাইজ ব্যান্ডের যে মেইন লোক আহমদুল্লাহ, হ্যাঁ, উনি কিন্তু এডুকেটেড লোক, এবং উনি কলকাতা আলিয়া মাদ্রাসাতে পাশ করছে, তারপরে কাজী ছিল, ধর্মতত্ত্বে অনেক পণ্ডিত ছিল, হ্যাঁ, অনেক তর্ক বিতর্ক করতো, তারপরে অনেক আলেমদের সাথে তার সম্পর্ক ছিল, সে এইভাবে বায়াত করছে। কিন্তু তারই আপন ভাতিজা গোলামুর রহমান, যার নামে বেসিক্যালি মাইজ ব্যান্ডের বেশিরভাগ গান লেখা, ওই যে যেটা রমেশ শীল বলে যে বিখ্যাত যে গীতিকার এবং ভক্ত, এটা বেসিক্যালি তার ভাতিজার ভক্ত, গোলামুর রহমানের ভক্ত, ঠিক আছে। রমেশ শীল কিন্তু আবার কৃষক মুভমেন্টের সাথে যুক্ত ছিল। তো ধরেন এই যে এই ধারাটা কিন্তু একটা বড় ধারা, যারা হয়তো বায়াতের ধারা না, কিন্তু সাধারণ মানুষের মধ্যে এদের একটা বড় জনপ্রিয়তা আছে, সুতরাং নিজেরাও আশেক হয়ে ওঠেন, রাইট, নিজের ভেতর থেকে। হ্যাঁ, তো এটারও ব্যাখ্যা আছে হোয়াই, হ্যাঁ, এটা আমি মাইজ ব্যান্ডের মধ্যে এই ধারাটা আমি দেখছি, আমি অনেক আলাপ করছি। তো এই প্রত্যেকটা ধারার কিন্তু আলাদা আলাদা, মানে ধরেন অনেক জায়গায় মিল আছে, কিন্তু কিছু কিছু পার্থক্য আছে। যেমন ধরেন লালনের সাথে যদি এদের আলাদা করি আমি, মানে পার্থক্য করি, যেমন ধরেন লালনপন্থী সাধুরা ধরেন যে খাবার খায়, হ্যাঁ, ধর নিরামিষ, কোনো সাধুরা পেঁয়াজ রসুনও খায় না, মাংস তো খাই না, পেঁয়াজ রসুনও খায় না, বছরে একবার হয়তো ইলিশ মাছ খায়। কিন্তু এই ধারার মধ্যে, মাঝারি ধারার মধ্যে ধরেন মাংস খাওয়া আছে, হ্যাঁ, কেউ হয়তো খায় না, মাংস কম খায়, সবজি টবজি খায়, কিন্তু এইখানে ধরেন মাংস খাওয়াটা কোনো সমস্যা না, বা খাওয়ার যে এত শৃঙ্খলা ওরা মানে না, ঠিক আছে। তো এইটার সাথে যেমন ধরেন লালনপন্থীদের যেমন যে খাদ্যের মাধ্যমেও নিজের বডিকে, নিজের মনকে, হ্যাঁ, নিয়ন্ত্রণ করা, হ্যাঁ, সেটা ধরেন উত্তেজনা, লোভ, কাম, বাসনা, এগুলোর বিপরীতে, হ্যাঁ, এরকম যেমন একটা আছে। আরেকটা চিন্তা আছে যে এমন একটা খাদ্যকে ওরা সিলেক্ট করতেছে যে আপনি যে সমাজে বাস করেন সেই সমাজে
হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, হ্যাঁ, নানা ধরনের ধর্মের লোক আছে। আমি এমন একটা খাবার সিলেক্ট করতেছি যে আমি যখন সঙ্গ করব বা ডাকবো যে সবাই আসো, তখন খাদ্যের কারণে যেন কেউ বাদ না পড়ে। যেন আপনি যদি গরুর মাংস খান তাহলে হিন্দুরা আসবে না, আপনি যদি ধরেন পাঁঠার মাংস খান তাহলে মুসলমান আসবে না। তাহলে এই কারণে ওরা এমন একটা খাদ্য বাছাই করছে যার মধ্যে দিয়ে একটা কমিউনিটি হয়ে ওঠা যায়। কারণ ওরা খাদ্যটা কিন্তু খাদ্য বলে না, বলে সেবা। লালনপন্থীরা ওই সেবার আইডিয়াটাই এরকম, বা ধরেন এই সঙ্গের আইডিয়াটাই এরকম যে সঙ্গের মাধ্যমে এই যে ভিন্ন ভিন্ন যে দেহ, ভিন্ন ভিন্ন মন, ভিন্ন ভিন্ন যেই সকল জীবের সেবা করার, হ্যাঁ, এই সব এক হয়ে ওঠে, এক সুর, এক লয়, এক তাল, এক ভাব। এটাই হচ্ছে ওদের সঙ্গের মূল চেতনা, যে কারণে খাদ্যের মাধ্যমে ব্যাপারটাকে এক্সপ্লোর করে। কিন্তু এই ধরনের সিস্টেমেটিক চিন্তা ধরেন আমি মাজারপন্থীদের মধ্যে খুব বেশি দেখি নাই, ঠিক আছে? তো এই ধরনের পার্থক্য আছে। আরেকটা আছে যে লালনপন্থীদের ফিলসফি যদি দেখেন যে ওরা একের ভক্ত, মানে একের সাধক, ভক্ত মানে একের সাধক। জগৎকে ওরা দেখে যে যা আছে বান্ডে তা আছে ব্রহ্মাণ্ডে, মানে দুইটা লতায় আছে লীলার মতো। হ্যাঁ, আর মাজারের ফিলসফিক্যালি যদি দেখেন, এখানে একটা ক্রিটিক হয় যে মাজারের মধ্যে দুইয়ের সাধনা, হ্যাঁ, একে যেতে চায়, দুইকে আশ্রয় করে একে যেতে চায়। কি সেটা? প্রথমেই ওরা বলে আমি আশেক, মাসুককে পাইতে চাই। তাহলে প্রথমে আপনি কল্পনা করেন দুই, দুইয়ে পরে কি এক হইতে চান। সুতরাং দেখবেন বিরহটা কিন্তু থেকে যাচ্ছে। এই কারণে আপনি দেখবেন লালনে কিন্তু বিরহের গান নাই, যেহেতু এক থেকে শুরু করে, ওর মধ্যে ছেদ নাই। কিন্তু মাজার কেন্দ্রিক দেখবেন অনেক বিরহের গান আছে, কারণ সে তো ওই যে আশেক মাসুকের বিচ্ছেদ থেকে সে চিন্তাটাই করে। এই খারাপ এটা বলতেছি না, কিন্তু চিন্তার প্যাটার্নটা, পার্থক্যটা, মানে আমাদের কোনটার সাথে কোনটা মানে পার্থক্য না করলে আমরা চিন্তার সূক্ষ্মতা বুঝবো না। এই কারণেই বলতেছি, মানে ছোট বড় করার জন্য। যে লালনে আমি অবাক হয়েছি যে কোনো বিচ্ছেদের গান নাই। আমি প্রথমে হয়, কারণ আসলে তার তত্ত্বটা তো একের তত্ত্ব, বুঝছেন? আর এখানে যদি আশেক মাসুকের একটা ব্যাপার আছে, এখানে কিন্তু এটাকে কেন্দ্র করে দেখবেন প্রচুর, বিশেষ করে আমাদের বয়াতিরা যখন গান করে শেষলা দিয়ে দেখবেন মানে সবাই বিচ্ছেদ শুনতে চায়, ঠিক না? এটা সামাজিক কারণও আছে, যে মানুষের মধ্যে অনেক দুঃখ আছে, না পাওয়ার বঞ্চনা আছে, এগুলোকে সে এখানে রিফ্লেক্ট দেখতে চায়। এগুলো আছে, সোশ্যোলজিক্যালিও আমরা ব্যাখ্যা করতে পারি। তো এই ধরনের ভিন্নতা আছে। আপনি যেটা বলতেছিলেন যে লালনকে জাতীয়ভাবে পালন করছে, অন্যদেরকে না করার মধ্যে বৈষম্য হচ্ছে কিনা, আমি মনে করি যে আপাতত বৈষম্য হিসেবে দেখতে চাই না। মানে আমি দেখতে চাই যে লালনকে ওরা গুরুত্বপূর্ণ দিছে, অন্যদেরকে গুরুত্ব দিয়া পালন করা হোক, এটা আমি চাই। যে বাংলাদেশে লালনের মতো বা লালনের চেয়েও গুরুত্বপূর্ণ আরও অনেক ভাবুক থাকতে পারে। বিশেষ করে এখানে ধরেন আমি জালালউদ্দিন খাঁর কথা বলি, আপনি বলতেছিলেন জালালউদ্দিন খাঁ তো দেখেন, এটা আবার লালনের ধারা কিন্তু আপনার বৈষ্ণব ধারা থেকে আসা। জালালউদ্দিন খাঁ হিসেবে আবার শাক্ত ধারা থেকে আসা, মানে শাক্ত মানে মা কালীর যে ধারা বলি আমরা, হ্যাঁ, যেটা আমাদের নজরুল ইসলাম ছিল, মানে শাক্ত ধারার। লালন কিন্তু বৈষ্ণব ধারার সিলসিলা। হ্যাঁ, তো সেখানে আবার ওই আপনার ওই যে নিরাকার আকারের তর্কগুলি আগে ছিল, ওরা ওদের মধ্যে পূজা টুজা এগুলো ছিল না, কিন্তু দুইটা আবার ভক্তিবাদী ধারা। সুতরাং আমাদের যে মানিকগঞ্জের দিকে যে বাউল গানের যে এত বারবারান্ত, কারণ এখানে শাক্তদের একসময় হিস্ট্রিক্যালি খুব বিচরণ ছিল, মানে ভক্তিবাদী শাক্তরা। আবার হাওরের অঞ্চলে যদি যান, ওইখানে আবার ভবা পাগলাও ছিলেন। হ্যাঁ, আপনি যদি আবার হাওরের দিকে যান, ওইখানে কিন্তু প্রচুর বৈষ্ণব আখড়া ছিল, এখন এটা নাই হয়ে গেছে। সুতরাং ওইখানে আবার আপনার এই ভাবটার কিছু কিছু পাবেন। হ্যাঁ, তো আমাদের আসলে এই বিষয়গুলি অত ভালো রিসার্চও নাই। ধরেন কে কোন ধারা থেকে আসছে, হ্যাঁ, কোন অঞ্চলে কোন ধারাটা ছিল, মানে আমরা এই ভাবের ধারা ধরে, হ্যাঁ, আলাদা করে বাংলাদেশে একটা মানচিত্র করার চেষ্টা করতেছি। যে ভিন্ন ভিন্ন, যেমন মাইজ ভান্ডারি ধরেন ডিফারেন্ট, যেমন মাইজ ভান্ডারি নিজেই একটা ধারা দাবি করে, কিন্তু সে আবার কাদিরিয়া ধারা থেকে আসছে। ওর মধ্যে যেমন ওর যে মিউজিকটা যদি দেখেন, আমি জিজ্ঞাসা করছিলাম ওদের পীর বা ভক্তদেরকে যে আমরা চিস্তিয়া ধারা থেকে মিউজিক নিছি, কাদিরিয়া ধারা থেকে তত্ত্ব নিছি, এরকম বলতে চায়। তো মাইজ ভান্ডারির মিউজিক কিন্তু অনেক দূর থেকে শুনলেই বুঝবেন যেটা এটা এই মাইজ ভান্ডারির মিউজিক, মানে যেটা শ্যামা বলে। এইটা কিন্তু একটা বড় কন্ট্রিবিউশন। মানে
আপনি একটা সিগনেচার মিউজিক, একটা ট্রেডিশনের মধ্যে পাচ্ছেন। ধরুন আপনি যদি দেখেন কি নজরুল সঙ্গীত, বুঝতে পারেন এটা নজরুল সঙ্গীত, এটা বড় কন্ট্রিবিউশন। এটা রবীন্দ্রসঙ্গীত, এটা লালনের সঙ্গীত, এরকম মাইজ ব্যান্ডের একটা হ্যাঁ একেবারে আলাদা আলাদা একটা টোন টিউন, হ্যাঁ ভাব। আলাদা ওইখানে যেমন সেমাটা মানে কি প্রশংসা গীত, কার প্রশংসা? আল্লাহর প্রশংসা। এই আল্লাহর আবার এখানে অনেক ধরনের ডুয়ালিটি আছে, সব কথা তো বলা যাবে না। তো মাইজ ব্যান্ডারিতে এরকম একটা ইয়ে আছে, সেমার ইয়ে আছে। সেমার সাথে ওইখানে ধরেন আবার সাইকোলজিক্যাল অনেক সম্পর্ক আছে। যেমন ধরেন একটা লোক সেমা করতে করতে জিকির, হ্যাঁ জিকিরটা সেইখানে করে, মানে বড়ি দেখবেন যে মাইজ ব্যান্ডারিতে একটা বিশেষ জিকির এরকম করে, হ্যাঁ ভঙ্গি আছে, হ্যাঁ। নাচের তো লয় আছে, এটা তাল করতে আছে। করতে 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 দেখা যায় একটা লোক ঘেমে যায়। প্রায় 1 ঘন্টা ধরে সেমা চলতে থাকে, হ্যাঁ প্রশংসা গীত বলতে থাকে, আর এর মধ্যে তালের সাথে সাথে মেয়ে ছেলেরা ঘেমে যায়। এই যে ঘামার মধ্যে দিয়ে সে কিন্তু একটা রিফ্রেশমেন্ট হয় তার বডি এবং সোল এবং বডি একই সাথে কিন্তু রিফ্রেশমেন্ট হয়, হ্যাঁ কারণ তার আত্মার খোরাক আকারে, মানে স্পিরিচুয়াল খোরাক আকারে গানটা শুনতেছে প্রশংসা গীত, আর বডি এই ইয়াটার মধ্যে। সুতরাং এর মধ্যে একটা সাইকোথেরাপি আছে, স্পিরিচুয়াল সাইকোথেরাপি। এবং সত্যিকার অর্থে আমি যখন ওইখানে রিসার্চ করতে গেলাম 2010 সালে, আমি মাইজ ব্যান্ডারির তখন যে পীর একটা দরবারের বিখ্যাত, তাকে জিজ্ঞাসা করছিলাম যে আপনাদের এখানে ধর্ম করতে বা ধর্ম বুঝতে কত পার্সেন্ট লোক আসে? তো বছর বলবে ভাই 10%। বাকিরা কেন আসে? বলে কারো চাকরি লাগবে, কারো বাচ্চা হয় না, কেউ অসুস্থ, কেউ এটা পাইতে চায় ওটা পাইতে চায়, মানত করে আসে। তাই আমি বলছি যে সিরিয়াস অনেক রুগী যখন আসে তখন আপনারা কী করেন? বলে আমরা আমাদের যে সাইকোলজিক্যাল থেরাপি যেটা আছে, মানে ওরা মনে করে ফুড দিলে পানি পড়া দিলে উপকার হয়, ওটা আমরা দেই, কিন্তু সাথে সাথে যেটা করি আমরা ডাক্তারের কাছে রেফার করি। তো এই গত বছরের আগের বছর আমার কাছে মাইজ ব্যান্ডারির ওই দরবার শরীফের লোকজন আসছিল, এখন ওরা প্রায় 10 থেকে 12 জন সাইকোলজিস্ট রাখছে। আচ্ছা, মানে এই যে সাধারণ মানুষ আসে এদের তো অনেকে সাইকোলজিক্যালি ডিস্টার্ব। সুতরাং মানে কারণ কি এখানে যাইছে গরিব মানুষরা। দেখেন মাজার কিন্তু আমি যেটা বলতেছি যে আমরা মাজারের গণপরিষদ শব্দটা দিছি, আমি একটু ব্যাখ্যা করি। মাজার হচ্ছে বেসিক্যালি নিরাশ্রয়ের আশ্রয়, গরিব মানুষের আশ্রয় জায়গা, যেখানে গেলে একবেলা খাইতে পারে, থাকতে পারে, হ্যাঁ মধ্যবিত্তের কিন্তু এই সংকট নাই, ঠিক আছে? তো এই কারণে দেখবেন মাজারে দান করতেছে, ওই দানের টাকায় কিন্তু গরিবদের খাবারের ব্যবস্থা হচ্ছে, এবং প্রচুর মানুষের বাড়িঘর নাই, হ্যাঁ তারা কিন্তু মাজারে এসে থাকে। আবার অনেক মেয়ে দেখবেন ডিস্টার্ব, পরিবারে হয়তো জামাই মাইরা এটা ডিভোর্স দিয়ে দিচ্ছে, বা ধরেন হয়তো পরিবারের সাথে বরাবর হয় না, এখানে এসে সে একটা আশ্রয় পাচ্ছে, এবং এই আশ্রয়ের মধ্যে কিন্তু সে এক ধরনের আবার মেন্টাল স্যাটিসফ্যাকশন আছে, কারণ এখানে গান হয়, এখানে আরো ইন্টারেস্টিং লোক আসে, এদের সাথে একটা সম্পর্ক হয়। এইটা কিন্তু আলাদা একটা পারিবারিক পরিসর, সম্পর্কের একটা নতুন ক্ষেত্র কিন্তু তৈরি হয়। হ্যাঁ সবাই কিন্তু আসলে মাজারে যায় না, এর মধ্যে একটা কমিউনিটি বিল্ড আপের ব্যাপার আছে। তো এই কারণে আমরা বলছি যে মাজারের মধ্যে দেখবেন আস্তিক নাস্তিক, নারী পুরুষ, হ্যাঁ ধনী অধনী সবার একটা অ্যাক্সেস আছে, যেটা ধরেন একটা মসজিদও নাই, একটা মন্দিরও নেই। এই কারণে আমরা বলতেছি এটা সত্যিকার অর্থে বাংলাদেশে মাজার এসে একটা গণপরিসর, যেটা আমরা গণতন্ত্র আকারে সংসদে চাই বা সমাজে চাই, এটা মাজারের মধ্যে কিন্তু অলরেডি কালচারালি আছে, এবং সেখানে স্পিরিচুয়াল পাঠ সহ আছে, ঠিক না? তাহলে দেখেন যে কোনো অর্থে আমাদের মধ্যবিত্ত গান শুনে ইনএক্টিভ, সে যখন গান শুনে গানটা আরেকজন গাচ্ছে আর শুনতেছে, সে শ্রোতা মাত্র। মাজারে কিন্তু দেখবেন কালচারটা উল্টা, সে ইনভলভ হয়ে যায়, হয় সে জিকিরের মাধ্যমে, নাতে নিজে সুর মিলাচ্ছে, নাতে নাচতেছে, হ্যাঁ তার মধ্যে একটা স্পিরিচুয়াল শিল্পীর সাথেও তার নানা ধরনের লেনদেন। তার মানে এটা খুব অ্যাক্টিভ ফর্ম এখানে, মানে তার বডি এবং তার সোল এবং তার যে মাজারের অ্যাটমসফিয়ার সব কিন্তু একাকার, হ্যাঁ কিন্তু অন্য জায়গায় কিন্তু এটা বিচ্ছিন্নতা। সুতরাং এইটা অনেক বেশি পাওয়ারফুল জিনিস, যেটা আমরা এখনো ডিসকভার করি নাই বা আন্ডারমাইন করে রাখছি, হ্যাঁ। এবং একই সাথে আমাদের গরিব মানুষ যারা ধরেন ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা পায় না, বা 10টা ডাক্তার মানে কাছে যাওয়ার পরেও শিওর হইতে পারে না যে তার রোগ সারবে কিনা, তখন কিন্তু সে বাধ্য হয়ে ওই যে পীরের কাছে যায়। কারণ ডাক্তারদের যে ফেইলোর, আমাদের যে চিকিৎসা ব্যবস্থার ফেইলোর, তারও কিন্তু একটা কারণ যে প্রচুর মানুষ যে এই মাজারে গিয়া মুক্তি খোঁজে। মানে আমাদের সেকুলার অনেকে বলে যে এগুলো কুসংস্কার, এই সেই মানুষ না বোঝা যায়, কিন্তু সে একবারও দেখে না তার স্বাস্থ্য ব্যবস্থা যে একটা ভঙ্গুর, ভালো না, যেখানে নির্ভর করা যায় না। তারপর এখানে একটা গরিব মানুষের ধরেন জাস্ট একটা ডাক্তার দেখাইতে 1 থেকে 1,500 টাকা লাগে, ভালো ডাক্তার। তারপরে ওই ডাক্তার 10,000 টাকার দেয়, পরীক্ষা নিরীক্ষা দেয়, তারপরে সে ওষুধ দেয়।
তাহলে একটা লোকের পক্ষে যে ধরেন মাসিক ইনকামই 5-6 হাজার টাকা বা আরো কম, একটা সাধারণ গরিব মানুষের, এই যেই পার্সেন্টেজটা 50% বেশি বাংলাদেশের, সে কোনোভাবে ডাক্তারের কাছে যায় চিকিৎসা পাবে? সম্ভব না। তখন সে বাধ্য হয়ে কিন্তু একটা মাজার বা যেখানে গেলে সে সাইকোলজিক্যালি বেটার ফিল করে ওখানে যায়। কিন্তু আমাদের মধ্যবিত্ত, আমাদের সিস্টেম এবং আমাদের এলিটিপনা, আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা, এটাকে ক্রিটিক না করে সে মাজারে কুসংস্কার বলে গালি দিতে আনন্দ ফিল করে, কিন্তু একবারও সে কারণ খোঁজে না, রোড কজটা খোঁজে না। সুতরাং আমরা সেই জায়গা থেকে কাজ করতেছি। হ্যাঁ, তো এবং আমরা মনে করি আপনি যেটা প্রশ্ন তুললেন যে অন্য অন্য যারা গুরুত্বপূর্ণ মহৎরা আছে, যে পদ্মকার আছে, যারা গায়ক ছিল বা যারা ইয়ে আছে, এদেরকে তুলে ধরা। এবং একই সাথে আমি মনে করি যে আমাদের এখানে যারা সকল 60s, 50s, 70s বা আরও এখনও যারা কবিতা লেখে, আপনি যদি দুইটার কবিতাগারও দেখেন, মাজারে যে ধরনের গান হয় তার ওজন আমাদের আধুনিক কবিতা ওলাদের চেয়ে 1000 গুণ বেটার। আপনি যদি ইন্টেলেকচুয়াল কন্টেন্ট দেখেন, সত্যি অনেক গভীর। হ্যাঁ, আমাদের সকল জাতীয় কবি যারা, হ্যাঁ ধরেন এদের মানে এরা এই জালালউদ্দিন খানদের ধারে কাছেও নাই ভাবের দিক থেকে, কিন্তু আমরা মনমোহন দত্ত বা ভবাবলা, অথচ আমরা স্কুল কলেজে পড়াচ্ছি কাদেরকে? এই সকল এইসব আধুনিক কবিলাদের, আমি নাম বলতেছি না কাউকে। আর আমাদের এই যারা গুরুত্বপূর্ণ সম্পদ, এদের নামই আমরা জানি না, শিখাই না। এটাও কিন্তু এই যে কলোনিয়াল মধ্যবিত্ত এবং শিক্ষিত লোকের অত্যাচার। কিন্তু ওরা কিন্তু সাপ্রেস করে রাখতে চায় যে কোন আইডিয়াটা, কোন ভাবটাকে সে তুলে ধরতেছে আর কোনটাকে সে সাপ্রেস করে মার্জিনালাইজ করে ফেলতেছে। এইটা কিন্তু এমনি এমনি হবে না, আমাদের একটা লড়াই লাগবে, আমাদের একটা সচেতন ধাক্কা লাগবে। হ্যাঁ, তো সেই কাজটা আমরা করার চেষ্টা করতেছি।